যাদের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই সে আপামর গ্রামবাসী রবি ঠাকুর বলতে অজ্ঞান, কিন্তু রক্তের সম্পর্কের ভাই আজ দাদাকে ভুলে সংসার ত্যাগ করে পরবাসী। ভগবান, এই সংসারের কাছ থেকে আমাকে আরো কি দেখতে হবে ঠাকুর? কিন্তু আমার সোনার টুকরো ছেলে রবি কে এলি? রবি, কি তোর মাথায় ব্যান্ডেজ কেন বাবা? ও তেমন কিছু নয় মা, ও তেমন কিছু নয়, সামান্য একটু কেটে গেছে, পা পিছলে পড়ি পা একটু কেটে গেছে। সামান্য যদি, তাহলে তোর মাথায় এত বড় ব্যান্ডেজ বাঁধা কেন? ও মা, তুমি সব কিছুতেই এত বড় করে দেখো কেন মা? আমি যে মা, তাই সন্তান আঘাত পেলে মায়ের বুকে যে বেশি করে আঘাত লাগেনি বাবা। যা, তুই কোথায় ছিলি বাবা? একবার সৌরভের কাছে গিয়েছিলাম মা। কেন? সৌরভের কাছে কি? তাদের কাছে তো আমরা বাতিলের খাতায়। বলো না মা, ও কথা বলো না, সে ছোট তাই সে ভুল করতে পারে। আমরা বড় হই সেই ভুলগুলোকে যদি একটু মানিয়ে না নিই। মানিয়ে নিতে কি? তুই কি বড় দাদার সম্মান পেয়েছিস? হ্যাঁ মা, হ্যাঁ নিশ্চয়ই পেয়েছি। হাজার হোক আমি তো তার বড় ভাই। কত সম্মান যত্ন আত্মীয়। পাগলটা জানো মা, জানো ওই পাগলটা আমাকে ভাত না খাইয়েই বড়লোক ভাইয়ের বাড়িতে কি দিয়ে ভাত খেলে বড়দা? কি দিয়ে আবার? হ্যাঁ, এই ধর না, অনেক কিছু, যেমন ধর আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, মাছের ঝাল, আলু ফুচকা আর আলু কাবলি। বড়দা, আলু কাবলি ফুচকা দিয়ে তুমি ভাত খেয়েছো? হ্যাঁ রে হ্যাঁ, আমি কি মিথ্যে কথা বলছি? উরি ওদের যে বড় লোকের ব্যাপার, কত কি খাওয়া। থাক, থাক বড়দা, এক পেট খিদে নিয়ে ওইসব ভালো ভালো খাবারের গল্প করে লাভ নেই। মা, প্রতিমাকে বলো যেন বড়দাকে ভাত দেয়। কেন মেজো ভাইয়ের বাড়িতে লাথিকে পেট ভরেনি? আরে মানুষ ভাত খায় দুপুর বেলা আর বিকেল বেলা নয় তো খাবার সময় কেউ যদি বাইরে ঘুরে বেড়ায় তার জন্য ভাতের হাঁড়ি নিয়ে বসে থাকবে না? চিৎকার করো না! এই মুহূর্তে আমার কাউকে ভাত দেওয়া সম্ভব নয়, কারণ এখন আমি বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি তুমি নিশ্চয় যাবে বৌমা। তুমি একা যাবে কেন? গৌরব তোমাকে সঙ্গে করে নিয়ে না, যাবে। আমার সঙ্গে কাউকে যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। তা বললে কি হয় বৌমা? তা বললে কি হয়? ঠাকুর বাড়ির নতুন বউ তুমি, এ যে বাড়ির গৃহলক্ষ্মী। এই সংসারে কিছু নিয়ম কানুন, ওইসব নিয়মের কোনো তোয়াক্কা না আমি করতে পারবো না। আর আপনাদের বাড়ির গৃহলক্ষ্মী হয়েও আমার কোনো কাজ নেই। আমার চলার পথে কেউ বাধা দেবেন না। বৌমা তুমি সত্যি করে বলো তো বৌমা, তুমি এই সংসারের কাছ থেকে কি চাও? নীরবতা! আমার কোনো কাজে কেউ কোনোদিনও বাধা না দিলে আমি সব থেকে বেশি খুশি হব। না করলে কি ভালো হবে বৌমা? এ সংসারের মধ্যে তোমার বাবার মান সম্মানটাও জড়িত আছে। আপনার ওই মন ভোলানো মেকি ডায়লগগুলো না ওই গায়ে মূর্খ চাষাদেরকে বলবে, তারা না মন দিয়ে শুনবে। বৌমা আমাকে বলে না কোনো লাভ হবে না, বুঝলেন? নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। প্রতিমা তো আর জাত আর মেয়ে নয়, ও দস্তুর মতো এই ঠাকুর পরিবারের ছোট বউ, অর্থাৎ গৌরব ঠাকুরের স্ত্রী। তাকে তাকে তুমি জ্ঞান দিচ্ছ কোন অধিকারে বড়দা? গৌরব গৌরব তুই আমি পলাশডাঙ্গার একজন সাধারণ চাষা বই তো কেউ নয়। তাই তাই তোমার মর্যাদার আসন ওই সাধারণ গরিব মেহনতি মানুষ আর সহজ সরল চাষাদের বুকে। অন্য কেউ তোমায় মর্যাদা দেবে কেন? কেন তাদের বুকে তোমাকে শ্রদ্ধার আসনে বসিয়ে ভক্তির পুষ্পাঞ্জলি দেবে? তাদের কাছে তো তোমার পরিচয়। এই যে, আপনি আমার স্বামীর গায়ে হাত তুললেন কোন সাহসে? না না বৌমা না, আমি আমি তোমার স্বামীর গায়ে হাত তুলিনি। আমি আমি হাত তুলেছি আমার আদরের নিধি, আমার ছোট ছেলে গৌরব ঠাকুরের, যাকে আমি শিব করতে গিয়ে আজ আমি বাদর করে ফেলেছি। ওরে হতভাগা, একদিন যে দাদাকে তুই দেবতার আসনে বসেছিলিস, আজ কোন জাদু মন্ত্রের বলে সেই দেবতার আসন থেকে টেনে নামিয়ে তাকে দানবের আসনে বসাচ্ছি। দেবতার বিগ্রহ সামনে বসিয়ে যদি তার দেবত্বের মর্যাদা দিতে না পারি, তাহলে তাহলে সেই দেবতার বিগ্রহ মন্দিরে না রেখে নদীর জলে তো বিসর্জন দেওয়া ভালো। মা গৌরব, আমার সঙ্গে আমার ভগবান সর্বভুক্ত বড় দাদা
তাকে খেতে না দিয়ে আমার স্ত্রী কুরুচিপূর্ণ মন্তব্য করে তাকে বাক্য যন্ত্রণায় ক্ষত বিক্ষত রক্তাক্ত করছে। তার তার প্রতিবাদ করার ক্ষমতা যে এই অমানুষের মায়ের নেই। তাই তার কাছে তুমি আর কি ভালো ব্যবহার আশা করো? আমি সহ্য করো দাদা, সহ্য করো। তোমার জন্য শ্রদ্ধার আসন পাতা আছে এই সাধারণ মানুষের অন্তরে, কিন্তু কিন্তু যে কুকুরকে লাই দিয়ে তুমি মাথায় তুলে মাথার মনি করে রেখেছো, সেই কুকুরের কাছে তোমার মর্যাদার মূল্য কত? কি তুমি আমাকে কুকুর বললে? ভুল বললাম। তোমাকে কুকুর বললে রাস্তার কুকুরের লজ্জায় মুখ ঢাকবে। তাহলে তাহলে সেই কুকুরকে বাড়িতে পুষে রেখেছো কেন? তার কামড় খাবে বলে। তাই তো খেয়ে চলেছি প্রতিভা। কারণ কালনাগিনীকে যতই দুধ কলা খাওয়ানো হোক, তার মুখ দিয়ে গরলি উঠবে, অমৃত নয়। বৌমা, বৌমা তুমি ওর নাম ধরে ডাকলে? বেশ করেছি, শুধু নাম ধরে ডাকা নয়, প্রয়োজন পড়লে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ওর মতো কোনো জঞ্জাল যদি আমার পায়ে এসে থাকে, তাহলে এই লাথি মেরে সরিয়ে দিয়ে এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব। প্রতিভা, ভালো করবে বৌমা। এ বাড়ির সঙ্গে তোমার বাবা সুদেব কাকাও মান সম্মান। উচ্ছন্নে যাক, তাতে আমার কোনো দুঃখ নেই। শুধু ওই গৌরব জানোর গৌরবটা। প্রতিভা, বলেই যখন যেতে চাও, তখন আমি আর বাধা দেব না। শুধু যাওয়ার সময় মনে রেখো, তোমার সৌভাগ্য আর আমার দুর্ভাগ্য এই যে আর দাদা এই বাড়ির সব মর্যাদা রক্ষার জন্য তোমাকে খুন করে আমি জেলে যেতে পারলাম। সাধ্য থাকে তো সেই আশাটাও মিটিয়ে নিও। তবে তুমি মনে রেখো গৌরব ঠাকুর, তোমার এই অপমান লাঞ্ছনা আমার বুকে কিন্তু তীরের মতো বিঁধে রাখলো। সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ সেদিন ঘটবে না না বৌমা, না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতে পারে, তার জন্য তুমি হিংসা বিদ্বেষ পুষে রেখো না। ও গায়ে লাগছে তাই না? হাজার হোক রক্তের সম্পর্ক বলে এ কথা কেন বলছো বৌমা? আমি তো তোমাদের দুজনকে কোনোদিন আলোচনা করে দেখিনি। এ সংসারের আমি বড় কর্তা। এই বন্ধন, এই সংসারের বন্ধনকে অটুট রাখতে এই সংসার থেকে দুটো চঞ্চল পাখি সুখ আর সারি তোমরা ভুলে যান, ভুলে যান, বুঝলেন? ভুলে যান। আপনাদের ওই মেয়েটি ভালোবাসার টানে প্রতিমা কিন্তু আর ভুলবে না। প্রয়োজন বলে হাজার বুকে কষ্ট নিয়ে মুক্ত বিহঙ্গের মতো ওই আকাশে উড়ে বেড়াবে। তবু এ বাড়িতে এক মুহূর্তের জন্য আমি এখানে থাকবো না। বৌমা, যেও না, যেও না যেও না বৌমা। বৌমা, তুমি যেও না। এই বাড়ি ছেড়ে তুমি চলে যেও না। কেন তুমি বাইরে যাচ্ছ বৌমা? বাইরের জগৎটাকে তো আমি ভালো করে চিনি। কেন তুমি সংসার ছেড়ে বাইরের জগতে চলে যাচ্ছ? তুমি ফিরে এসো বৌমা, তুমি ফিরে এসো সেই ভাবনাটা আমাকেই ভাবতে দিন। বৌমা। আমার চলার পথে কেউ যদি বাঁধার প্রাচীর হয়ে দাঁড়ান, তার পরিণতিটাও কিন্তু ভালো হবে না। সব পর্যন্ত উপেক্ষা করে আমি আমি তোমাকে বাধা দেব বৌমা। আমি এই সংসারের কর্তা, তাই এই সংসারের বন্ধনকে অটুট রাখতে আমি তোমাকে চলে যেতে দেব না। কি বললে? সরে যান, সরে যান, সরে যান বলছি। আরে কি হলো? থামলে কেন? চালাও হাত, দেখি দেখি তোমার কত সাহস। আরে এটা তো তোমার জীবনে প্রথম ঝটকা গৌরব ঠাকুর। আমি ঝটকা আসছে তীব্র সুনামি হয়ে, আর সেটা সামলানোর জন্য তুমি প্রস্তুত থেকো গৌরব ঠাকুর। তুমি প্রস্তুত থেকো। চলি, গুড বাই। যেও না বৌমা, তুমি যেও না, তুমি ফিরে এসো। হঠাৎ সংসার রণাঙ্গনের সেনাপতি তুমি, তুমি পরাজিত হলে চলবে কেন? সম্রাট রবার্ট ব্রুসের মতো ট্রাই 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 এগেন। আমি হারিনি গৌরব, আমি হারিনি। আমি শুধু ভাবছি এমন জ্বালাই তুই কতদিন চলছে, কত জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটলো আজ। সে কথা ও নিজের মুখে বলবে কি করে রে বাবা? আমি
আমি যে আমি যে তোকে এই হাত দিয়ে মেরেছি, আমার এই অর্ধেককারী হাত মা আমি শেষ করে দেবো। না মা, না মা। মা এ তুমি কি করছো মা? এ তুমি কি করছো? এ তুমি কি করছো মা? শত দুঃখ যন্ত্রণার মাঝে এটাই তো গ্রাম বাংলার বুকে চিরন্তন শাশ্বত ছবি। তো সব ছবি কালো হয়ে গেছে রে দা ঠাকুর, সব ছবি কালো হয়ে গেছে। কেন, কি হয়েছে? মাঠে সব জমি চৌধুরী বাবুদের লোক মাপামাপি করছে। হঠাৎ চৌধুরী বাবুর লোক আমার জমিতে? ওরা কইছে মেজো ঠাকুর নাকি তার ভাগের ভিটা জমি বাড়ি সব ওদের কাছে বিকাইয়া দিচ্ছে। মাঠের সব চাষি জড়ো হয়েছে, তুই হুকুম দে ওদের মেরে আজ আমি। ঠিক আছে, আমিও দেখছি কেমন করে ওরা আমাদের পৈতৃক সম্পত্তি দখল করে। আয় কালাচাঁদ। না, ওদের কাজ ওদের করতে দাও। বড়দা, যাদের নিজেদের ঘর বাড়ি ঠিক নেই তাদের পরের উপর খবরদারি করা উচিত নয় রে গৌরব। আজ যে আমাদের সংসারের ঘরটা পুরো আলগা হয়ে গেছে। রবি, তাই- তাই তো শ্মশান করতে যেতে বসেছি। এই ঠাকুর বগিসের সংসার, ঠাকুর বগিসের সংসার। সেই মন্দিরের দুয়ারে দাঁড়ানো এই ভিখারিটাকে আপনি কি আশ্রয় দেবেন মা? মন্দিরের দুয়ার থেকে কেউ কখনো ফিরে যায় না, কিন্তু তুমি কে? মাগো, তুমি চিনতে পারছো না? ও যে আমাদের সংসার মন্দিরের দেবী, আমাদের মেজ বৌমা। মেজো বৌমা, না বর্দা না, আমি দেবী নই। আমি এই সংসারের দেবদাসী হয়ে সকলের সেবা করতে চাই। বলুন মা বলুন, আর দেবেন না সেই অনুমতি? বলুন না মা, বলুন না, বলুন। দিতে হবে কেন মা? এ তো তোমার নিজস্ব অধিকার। মা, মা গো। ওঠো মা, ওঠো। তোমার লক্ষ্যের ডালা তুমি নিজেই সাজিয়ে নাও। মা, বর্দা, বর্দা, আপনি আমায় ক্ষমা করতে পারবেন তো বর্দা? ওঠো বোন, ওঠো। আমি যে বড়দা, তাই তো ছোট ভাই বোনদের ছোটখাটো ভুল আমায় মনে রাখতে নেই মা, আমার যে মনে রাখতে নেই। ঠাকুরপো তুমি? দেবর লক্ষণের মতো আমি নতমস্তকে তোমার আদেশ পালন করব বৌদি। তুমি তুমি একবার আদেশ করেই দেখো। ঠাকুরপো, কালা ভাই। নাই নাই, সবার মতো ঠাকুর লাই যে তোকে আমি ক্ষমা করে দেব। এই মেজো ঠাকুর এত বড় বেইমানি করেছে, তার বউ তুমি। কিন্তু খালা, একজনের অপরাধের সাজা অন্যজনকে তো দেওয়া তো অপরাধ রে ভাই। তুই যা গিয়ে চাষিদেরকে বল যে যান নিজেদের কাজে মন দিতে। যে জমি কিনেছে সে জমির তো দখল নেবে রে ভাই। বেশ, আমি যে তাই বলছি দা হ্যাঁ। ঠাকুর, তবে তুই মেজো বৌমাকে ক্ষমা করে দে। তবে সব ব্যাপারে হরিশ্চন্দ্র হলে শয়তানরা তো সুযোগ নেবেই। তাই বলছি সাবধান, সাবধান, খুব সাবধান। রবি, আজ বৌমা নতুন এসেছে, যা তুই চট করে কিছু মিষ্টি নিয়ে আয় বাবা। আমি এক্ষুনি যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। দাঁড়ান গৌরব বাবু, আপনারা সকলে থেকেই ব্যাপারটা ফসলা হয়ে যাক। মানে আমাদের স্যার সৌরভ বাবুর অংশটা কিনে নিয়েছেন, তাই আমরা সেই অংশটা মাপযোগ করে ভাঙতে এসেছি। আর সেই অংশেই গড়ে উঠবে ধর্মদাস চৌধুরীর মদের কারখানা। আপনি নিজে উপস্থিত থেকে আমার কিছুই করার নাই গৌরব বাবু, আইন তো নিজের পথে চলবে। ভারতবর্ষের সংবিধানে কত ধারায় রেখা আছে দারোগা বাবু যে বসত বাড়ি সংলগ্ন এলাকায় মদের কারখানা তৈরি করা যাবে? কিন্তু ম্যাডাম, স্যার, এখানে মদের তৈরি কারখানা তৈরি করবেন। লাইসেন্স তিনি পেয়েছেন ঠিকই, কিন্তু বসত বাড়িতে মদ তৈরি করার জন্য নয়। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু নয়। আইনের অনেকগুলো দিক থাকে দারোগা বাবু, আগে সেগুলো খতিয়ে দেখবেন, তারপরে কাজে নামবেন। কিন্তু টিনা, Shut up! তুমি ধর্মদাস চৌধুরীর বেতনভুক্ত কর্মচারী হতে পারো, কিন্তু কিন্তু এই বংশে বউয়ের নাম ধরে ডাকার কোনো অধিকার তোমার নেই। কিন্তু ম্যাডাম, আপনার স্বামী তো সমস্ত সম্পত্তি তার দাদাকে বিক্রি করে দিয়েছে। শুনুন দারোগা বাবু, আমার স্বামী এই বিখ্যাত ঠাকুর বংশের ছেলে, আর এই পলাশডাঙ্গা গায়ের মাটির ভগবানের ভাই, কোনো বড় লোকের পাঁচাটা ঘর জামাই নয়। তাহলে কি আপনি স্বামীর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে চাইছেন? আমি কি চাই আর না চাই সেটা মতো নিশ্চয় তোমার মতো একটা থার্ড পার্সন লোকের কাছে জানবো না। তাড়াতাড়ি এখান থেকে বিদায় হও,
তোমরা বিদায় হলে আমি এই জায়গাটা গোবর জল দিয়ে ধোবো। ঠিক আছে ম্যাডাম, আমরা যাচ্ছি, তবে যাবার সময় বলে যাচ্ছি আপনার অতি বাড়ি একদিন এই বাড়ির সর্বনাশ ডেকে আনবে। সৌরভ বাবু আর যাই করুন না কিনা, বইয়েরা তো তেত্তড়া কিছুতেই সহ্য করবে না। এই তোমরা চলে এসো, চলে এসো। সত্যি সত্যি বৌমা, তুমি ঠাকুর বংশের লক্ষ্মী প্রতিমা। তোমাকে আমি লক্ষ্মীর ডালা সাজাতে বলেছিলাম বৌমা, কিন্তু তুমি তো আজ নিজেই এই ঠাকুর বংশের লক্ষ্মীর ডালা। এসো বৌদি, তোমাকে আজ লক্ষ্মীর আসনে বসিয়ে আমরা পুজো করি। ছি ভাই ছি, ঠাকুর ঘরের লক্ষ্মী ঠাকুর তো তার আসনেই বসে আছেন। বড়া এসো মা, এসো বড়দা, আমরা সকলে মিলে সেই লক্ষ্মীর আরাধনা করি, সেই ঠাকুরের আরাধনা করি। এসো আলো, এসো হে তোমায় সুস্বাগতম। এসো আলো, এসো হে তোমায় সুস্বাগতম। তুমি কে সুন্দরম, আলো তোমায় সুস্বাগতম। আলো এসো হে সুস্বাগতম। যোগ্য পূজা অর্চনা নয়, প্রতিহিংসা বাতাবরণ দিয়ে তৈরি করতে চাই আমার শত্রু নিধনের যোগ্য। আমি ধর্মদাস চৌধুরী প্রয়োজনে মানুষের পায়ে ধরে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে গামছা পরিয়ে গামলায় চড়িয়ে গঙ্গায় পার করতে পারি। কে বলতে পারে সৌরভ ঠাকুরেও গঙ্গা পার হয়ে এসছে আমার মিশন সাকসেসের পথে। না, আপনার মিশন সাকসেস হতে দিল্লি এখনো বহু দূর বাকি। হোয়াট ডু ইউ মিন? আপনার ম্যানেজার ঠাকুর বাড়িতে গিয়ে আমার দখলের জায়গা এখনো দখল করতে পারলো না। তাহলে প্রশাসনকে সঙ্গে নিয়ে তারা কি ঘরের ঘাস কাটছিল? ঘাস না কাটলেও ফিরে আসা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না স্যার। কারণ আমাদের সামনে বাধার পাঁচিল হয়ে দাঁড়িয়েছে আপনার বোন টিনা। না, ও আমার বোন নয়, ও হচ্ছে সৌরভের স্ত্রী। কি বলছেন স্যার? টিনা আপনার বোন নয়? না, সে যদি আমার বোন হতো নিশ্চয়ই সে আমার কথা শুনতো। ভিখারিনী বেশে কখনোই সেই ঠাকুর বাড়িতে গিয়ে উঠতো না। এখন আমি বেশ বুঝতে পারছি এটা এটা তোমারই কার সাজে। তুমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে আর গোপনে পাঠিয়েছো টিনাকে ওখানে সম্পত্তি রক্ষা করতে। না না বলতো না, আমি ও বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আপনার পদসেবায় পড়ে আছি। এটা তোমার সুগভীর চক্রান্ত, কিন্তু আমি তোমার চক্রান্ত সফল হতে দেব না। তোমার স্থাবর অস্থাবর সম্পত্তি দখল না পাওয়া পর্যন্ত তুমি একটা কানা করিও পাবে না। কিন্তু বড়দা, আমার মদের কারখানা সেই সঙ্গে তুমি উচ্ছনে যাক, তাতে আমার কিছু যায় আসে না। বলে কি হয়েছে? যেহেতু কিনা আপনারই বোন, ম্যানেজার, আপনার বোন যদি ও বাড়িতে গিয়ে আশ্রয় নয়, রবি ঠাকুরের কাছে আপনি যে হেরে গেলেন স্যার। না, আমি হারতে শিখিনি। আমি ধর্মদাস, সবাই আমার কৃতদাস। বাবা বলে ভগবান, ভাই বলে শয়তান, আমি সবার কাছে মৃত্যুবান।
শোনো সৌরভ, তুমি যদি তোমার সম্পত্তি বিক্রি করে সমস্ত টাকা আমাকে দিতে পারো, তাহলে তোমার ওই মদের কারখানা হবে। নইলে তুমি একটা সহায় সম্বলহীন একটা পথের ভিখারি তোমাকে পোষাচ্ছে। রাস্তার কুকুরকে পোষা আমার কাছে অনেক ভালো। সে সময় আমাকে সোজা করে দেবে। আমি ধর্মদাস, সবাই আমার কৃতদাস। বাবা বলে ভগবান, ভাই বলে শয়তান, আর আমি তোদের কাছে ভগবান, তুমি বলে দাও ভগবান, এখন আমি কি করব? সেটা ঈশ্বর বলতে পারবে না, বলবো আমি। তুমি আমার কোন কাজে লাগবে? যা তুমি কোনোদিন ভাবতে পারোনি। তার আগে বলো, তুমি কি তোমার স্ত্রীকে কোনোদিন এ বাড়িতে ফিরে নিয়ে আসবে? না না না, বর্দার স্নেহ, ভালোবাসা, মমতা নিয়ে যে একবার ওই বাড়িতে গেছে, হাজারো চেষ্টা করলেও বর্দার কাছ থেকে ওকে ফেরানো সম্ভব নয়। তুমি কি কোনোদিন তোমার সম্পত্তি বিক্রি টাকাগুলো হাতে পাবে? সেটা তো আমার কোনো আশার আলো আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ আজ থেকে তুমি একটা কুলহারা পথের ভিখারি। ঠিক তাই। তুমি কি চাও? এই অবস্থার অবস্থান করতে তোমাকে নিশ্চয় রিক্ত ভিখারি সাধারণে প্রতিশোধ নিতে? আমি চাই প্রতিশোধ নিতে। এই ধর্মদাস চৌধুরীর সমস্ত আমি ভেঙে গুড়িয়ে দিতে চাই। কিন্তু আমি কোন পথে? সে পথ আমি বলে দেব। আমি তোমার কথাগুলো বিশ্বাস করব কেন? আমি একই পথের পথিক বলে। তার মানে কি বলতে চান আপনি? না, ওটা আমার খোলস মাত্র। আসলে আমি ধর্মদাস চৌধুরীর পাপের ছায়া সঙ্গী। কিন্তু কেন 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 তুমি এইভাবে পড়ে আছো এখানে? নবযৌবনের উন্মাদনায় আমি তাকে ভালোবেসে প্রথম প্রেমের টানে অঙ্গ পতঙ্গের মতো ছুটে এসেছিলাম আগুন ধর্মদাস চৌধুরীর কাছে। তারপর শয়তানটা আমার সঙ্গে টিনার বিয়ের প্রতিশ্রুতি দেয়, আমাকে ওদের কারখানার ম্যানেজার বানায়। আমি আবার সব কিছু বিক্রি করে টাকাগুলো তুলে দেই ওই শয়তান ধর্মদাসের হাতে। বিনিময় ম্যাকি ম্যানেজার সেজে শয়তানটার পাপ কাজের সাহায্য করে চলেছি। তাহলে তুমি এখানে এতদিন পড়ে আছো কেন? তুমি পালিয়ে যাওনি কেন? পালাবো কি করে? আমি যে খুনের আসামি। বলো, কাকে তুমি খুন করেছো? ধর্মদাস চৌধুরী মেজ ভাই বিপ্রদাস চৌধুরীকে। কেন তুমি খুন করেছো? আমি তাকে খুন করেছি ঠিকই। আমি খুনের সহচর ছিলাম। ধর্মদাস চৌধুরী অন্যায়ের কাজে প্রতিবাদ করতে শয়তানটা মেরে তাকে মাটির নিচে পুঁতে দেয়। মাটির নিচে পুঁতে রেখেছে? এ কথা কি কেউ জানতে পারেনি? ছোট বাবু কিছুটা আঁচ করতে পেরেছিল, কিন্তু মেয়েদার শোক ভুলতে বর্দার কাজে প্রতিবাদ না করে মদে ডুবে আছে। জানি না আমি এ পাপ কি করে খণ্ডন করব। তোমরা কি সুখে আছো না দুঃখে আছো? আমাদের সুখ দুঃখের ভাগ নিয়ে তোমার এত চিন্তাধারা কেন? আছে আছে, তোমরা সুখে থাকলে আমি এক কুলি গান গিয়ে শোনাবো, আর দুঃখে থাকলে এখান থেকে চলে যাব। কারণ চিত্তে সুখ না থাকলে গীত হয় না ভাই। তাহলে কেটেই পড়ো, কারণ আমাদের চিত্তে কোনো সুখ নাই। কেন? তোমরা কি ঘর জামাই না চোর ছাড়চোর নাকি খুনি আসামি? আমাদেরকে দেখে কি মনে হয় খুনি আসামি চোর ছাড়চোর?
ও কথা তো ভগবানই জানেন ভাই, কিন্তু ওইসব পোস্টগুলো শিক্ষিত সমাজরাই নিয়ে বসে আছে। কথাবার্তা শুনে তো তোমাকে বাউল বলে মনে হচ্ছে না। তুমি সত্যি কি বাউল না অন্য কিছু? তাই তো হবে। সবাই বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলার লম্বা বানি, শোনো শোনো গোসাইনি, ঠেলার লম্বা বানি, শোনো শোনো গোসাইনি। বাজার পেশা যতই বড় জমে থাকবে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এটা বুঝতে পারলে তো ভাই। তাহলে তুমি কি কোনো খুনির আসামি? আত্মগোপন করার তোরে এখানে আছো? এই তো আমি পেয়েছি। কথাই বলে, রতনে রতন চিনে, খুনিকে চিনে খুনি। তুমি নিশ্চয়ই কাউকে খুন করেছো। না, আমি খুন হতে দেখেছো না খুনির সাক্ষাৎ ছিলে? না 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 না, আমি জানি না, আমি কি তাহলে এটা জানলে কি করে? এই বাড়ির নিচে লাশ পোতা আছে। আমি আমি কি করে জানলাম? কেমন করে আমার পক্ষে জানা সম্ভব হলো? তাই না ম্যানেজার বাবু? আচ্ছা বলো তো, তুমি ঠিক কিসের ম্যানেজার? আমি চৌধুরী ভিলন। কুকর্ম কাজের ম্যানেজার, তাই না তাপেন্দু বাবু? কি আপনার পরিচয়? আপনি কে? আমি মানব দানব দেবতার ভোট, বিশ্বের আমি চিরন্তন, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য। আমি তাথই নিত্যে নাচি, স্বর্গ পাতাল মর্ত। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, হায় রে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার আরো ভালো, তাকে ভালোবাসি, বলো কোথায় রাখি, বলো আমার প্রেয়সী, হায় রে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। এই একাদশী, কি ব্যাপার? গান তো নয়, তোর ছাতা ফুটো হয়ে গেছে। স্বর্গের সিঁড়ি। আর সেই সিঁড়িতে বসে আমি। যাক, ও কদম, আমার কথাটা তুই একটু ভাবলি? তোর কথা ভেবে ভেবে আমি না খেয়ে না দি না ঘুমিয়ে আমি একেবারে করছি একাদশী। তো আমি এত ভালোবাসি রে কদম। হেই, তাই হ্যাঁ। মাঝে মাঝে তোকে না কি বলবি? আমি মনের কথাটা বলতে আসি। তাই তোর সেই ছেলের ছোটাটা কোথায় রে এলোকসি? কেন রে? আমার যে তার জন্য দরদ বুঝি উঠেছে রে। না রে কদম না, তাহলে কি? তার হাতে বাঁশি ও হয়ে যায় অস্থি। আচ্ছা, আর ভিড় হ্যাঁ, আমি মাঝে মাঝে মরতেই বসি। তাই নাকি? জানিস কদম, বল। তোকে তোকে আমি ভালোবেসে আচ্ছা, ওই নদীর ধারে গিয়ে তোকে বলবো কি বলবি রে? প্রেম লেগেছে আমার মনে। তোর প্রেম?
বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি কি বাবা এই তুই আমার হাতে মরবি রে শালা একাদশী। না ভাই না, এই কথাগুলো কি লাগবে মিষ্টি, যদি হলে একটু বাসি। তার আগে বল, তুই আমার বউয়ের পিছনে লেগে থাকিস কেন? শালা বড় লোকের পায়ে তেল মাখানো কুত্তা, তোকে আজ আমি ওরে বাবা রে বাবা, এই চুপ চুপ চুপ, এই গোতানোর আগে কান দুটো খাড়া করে এসো। ওরে নরাধ, কলির যুগে দেবর লক্ষণ আমি, বৌদির পিছনে ঘুরবো না তো কি, মাসিমার পিছনে ঘুরবো। তার মানে দাদা ভাই, শয়তানের কাছে চাকরি করি, সেখানে হাসির কোনো সুযোগ নেই রে, আছে শুধু শয়তানি। তাই তো এই কদম বৌদির সঙ্গে একটু হাসি ঠাট্টা করে আমি একটু আনন্দ পাই রে। কিন্তু গরিবের ছেলে একাদশী, কোনো কুমতলব নেই রে ভাই, কোনো কুমতলব নেই। একাদশী, তোদের তোদের সবাইকে আমি ভালোবাসি রে, পেটের দায়ে শয়তানের কাছে চাকরি করলেও আজও আমি ওদের মতো শয়তান হয়ে যাইনি রে, শয়তান হয়ে যাইনি। আমি জানি না একাদশী, সেই জন্য তুই কদমের পিছনে লেগে থাকলেও তোর কথা আমি কিছুই মনে করি নাই। তাই তাই যাওয়ার সময় তোদেরকে বলে যাই, একটু সাবধানে থাকিস। কদম বৌদিকে দাবার গুটি সাজিয়ে ওরা একটা শয়তানি খেলা খেলতে চাইছে। সাবধান কালা, সাবধান বৌদি, খুবই সাবধান, খুবই সাবধান। একাদশী কিসের সাবধান করে গেল রে কদম? তাহলে শয়তানরা তোকে নিয়ে কি কোনো কুমুদ্র বাড়ছে? খলের ছলের অভাব নেই রে খালা, সে কথা ডাকারকে জানা, তারপর দেখবো ওই শয়তানদের কালো হয়ে একবারে ভেঙে আমি গড়িয়ে দেব। বেশ, তুই তাড়াতাড়ি জল নিয়ে আয়, আমি ওই দা ঠাকুরের ঘরে যাচ্ছি। তাড়াতাড়ি যা, আমি যাচ্ছি, যা। তাড়াতাড়ি চলে আয়। যা ঠাকুর সবসময় মুখ বুজে থাকে বলে এই শয়তানগুলোর অনেক কথা শুনছি, কিন্তু না, এর প্রতিফল ওকে পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। তার আগেই তুই চালান হয়ে যাবি বড় বাবুর খাস কামরায়, যেখান থেকে তোর কাক ছিল সন্ধান পাবে না। ছোটন, তুই গায়ের ছেলে গায়ের মেয়ের সর্বনাশ করতে তো লজ্জা করছে না? রক্তর গায়ের মেয়ে, আপনি বাজলে বাপের নাম। তোর সেই বাপের নামটাও তুইও ভুলে যাবি শয়তান। আহা, আরে এখানে তো চেঁচামেচি কিসের? এ কি ছোটন, মেয়েদের চান করা ঘাটে কি করছিস? আগে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এই শালি। সাবাস, ওকে গাড়িতে করে তোল, চিৎকার করার সুযোগ না পায়। চিৎকার কি বলছেন ম্যানেজার বাবু? ওর মুখ থেকে একটা টু শব্দও বেরোবে না। চলে আয় স্যার। রবি ঠাকুরের সুখের সংসার ভেঙে দিয়ে গরিব চাষিদের কোপের মুখে পড়বে জানোয়ার ধর্মদাস চৌধুরী। আগুনে ঘি পড়বে তখন যখন জানবে কদমকে চুরি করেছে। আগুন জ্বলে উঠবে, আগুন পলাশ ডাঙ্গার বুকে পাপপুরি চৌধুরী ভিলা পুড়ে ছাই হবে। সেই ধ্বংসস্তূপের উপর আমি হাসবো। বাবা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো আর আমি সারা জঙ্গল তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। অরূপ রতন কণ্ঠ ধারণ করতে হলে একটু তো কষ্ট করতে হবে ডালি। আর এই অরূপ রতনী যে একদিন আমার সর্বনাশের মূলে ছিল। কতস্য সতনা নাস্তি, সেই দিনে সেই ভুল প্রায়শ্চিত্ত করতে আমি তোমাকে রানীর আসনে বসেছি। আর আমি তোমার কথা মতো আমি এই সংসারটাকে তছনছ করে আমি চলে এসেছি। এবার শুভ দিনে শুভক্ষণে
তোমাকে বিয়ে করে কলকাতার বিলাসবহুল হোটেলে আমরা শুরু করব আমাদের নতুন জীবন। তারপর আমি তোমার বুকে মাথা রেখে বলবো, চুরি ছাড়া কাজ নেই মন, চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই মন, চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে পিছে দিও তবু তোমার লাজ নেই, চুরি ছাড়া কাজ নেই মন, চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে পিছে দিও তবু তোমার লাজ নেই, চুরি ছাড়া কাজ নেই মন, চুরি ছাড়া কাজ নেই। লা 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 লা। হাত দড়িতে বেঁধে নিয়ে যাবো প্রেমের খানা, চুরির দায়ে থাকতে হবে তোমায় কয়েদখানা। হাত দড়িতে বেঁধে নিয়ে যাবো প্রেমের খানা, চুরির দায়ে থাকতে হবে তোমায় কয়েদখানা। সাজা পাওয়ার ভয়টা আমার কার যাচ্ছে লোয়ার নেই, চুরি ছাড়া কাজ নেই কোন, চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে পিছে দিও তবু তোমার লাজ নেই, চুরি ছাড়া কাজ নেই মন, চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই মন, চুরি ছাড়া কে? ও তুমি তুমি তা বলো, কি বলতে চাও বলো, কি বলতে চাও? এরপরেও তোর এই কথা জিজ্ঞাসা করতে লজ্জা করছে না? আরে দাদার সঙ্গে কথা বলতে আবার লজ্জা কিসের? আমি এখন আসছি প্রতিমা, তাহলে ওই কথাই রইলো, আগামীকাল আবার দেখা হবে। গুড বাই। ওই জানোয়ারটার সঙ্গে তোর কিসের পরিচয়? তপেন তো আমার অন্তরঙ্গ বন্ধু। বন্ধু? বাহ 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 বাহ। স্বামীর ঘর ছেড়ে এসে ওইসব রকবাজ লুম্পেন মার্কা ছেলেদের সঙ্গে বেলালাপনা করতে তো লজ্জা করছে না? লজ্জা করবে কেন? দুদিন পরে গৌরবকে ডিভোর্স দিয়ে আমি তপেন্দুকেই বিয়ে করব। প্রতিমা, আরে কি হলো, সামনে কেন? চালাও হাত, দেখি দেখি তোমার কত বড় সাহস। কি হলো? থামলে কেন? ছোট বোন হয়ে দাদার মুখের উপর কথা বলার উপযুক্ত জবাব দে। মামা, তবে মুখে নয়, ওর গালে একটা চড় বসিয়ে দে। হ্যাঁ, ওকে দাদা বলে ভাবতে আমার বইয়েই গেছে। মামা তো দাদা পরস্পর, যে কিনা আমারই বাবার ঘাড়ের উপর বসে বসে খায়। জীবের দৌড় এত দূর, তুই কিনা আমার সন্তান তুল্য ভাগনাকে। মামা, ও তো ঠিক কথাই বলেছে। ও যে এত সুন্দর সত্যি কথা বলে তা আমি জানতাম না। সত্যি তো আমি তোমার ঘাড়ে বসে না 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 না, তুই আমার ঘাড়ে বসে কাজনি বাবা। মামা, তবু তোমার সঙ্গে বহু দূরের সম্পর্ক, আমি তোমার পরস্পর, তাই আমি আজই এখনই এ বাড়ি ছেড়ে। না, তুই আমার বাড়ি ছেড়ে যাবি না। তুই এ বাড়িতে চিরকাল যেমন থাকতিস চিরকাল তেমনি থাকবি। না, আমি ওর সঙ্গে এক বাড়িতে থাকতে পারবো না। তাহলে তুই এ বাড়ি ছেড়ে চলে যা। বাবা, হ্যাঁ, তোর মতো দুশ্চরিত্রা মেয়ের চেয়ে আমার এই সচ্চরিত্রা ভাগনা অনেক ভালো। না মামা না, ও কথা তুমি বলো না। শত অপরাধ করলেও ও যে তোমারই মেয়ে, তুমি ওকে ভুল বুঝলে ও যাবে কোথায়? জাহান্নামে। মামা, ওর মতো দুশ্চরিত্রা মেয়ের চেয়ে আমার এই সচ্চরিত্র ভাগনা অনেক ভালো। বেশ, তুমি যখন বলছো তবে তোমার কথা মতো আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি। তবে তোমাকে আমি দেখিয়ে দেবো বাবা, তোমার আশ্রয় ছাড়া এই পৃথিবীতে আমার ঠাঁই ছিল, আছে এবং থাকবে। প্রতিমা, শোন প্রতিমা, ওকে যেতে দে পলাশ। ও যে অপরাধ করে
ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে এসেছে, সেই তার মুখ দেখা আমার মহাপাপ। কিন্তু মামা, ও তো তোমারই মেয়ে, সেজন্য সেই জন্য তো ওকেই আমি এ বাড়ি থেকে চলে যেতে বলেছি। কিন্তু আজ যখন বুঝেছি ও পাপের সাগরে ডুব দিয়েছে, তখন তখন ও যাক, ওর মতো মেয়ের জন্য আমার এই বাবার বুকটা হাহাকার করলে তুই সেই বুকে পাথর চাপিয়ে দিস বাবা। না মামা, না, তা হয় না। হ্যাঁ পলাশ, তোর মামা গরিব চাষা হতে পারে, কিন্তু কিন্তু কারুর বেইমানি সহ্য করে না মামা, হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ রে পলাশ, কেউ বেইমানি সহ্য করে না। ও যে যে অপরাধ করে ঠাকুর বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে, তার মুখ দেখার থেকে ওর মরে যাওয়া অনেক ভালো। মরবে, একে একে সবাই মরবে। ওরা জানে না আমি ধর্মদাস, সবাই আমার কৃতদাস। যেমন করেছে খুন করে আমার মেজ ভাই বিপ্রদাস চৌধুরীকে। স্যার, এটাকে সেখানে চালান করে দেবেন না। ওকে না করলে তোকে করবো। কেন স্যার, কেন? এমন একটা কুচি মেয়ে, তুই মুখ বন্ধ করে রেখেছিস। এখনই বলে দিচ্ছি স্যার, এখনই। তোদের কাউকে আমি ছাড়বো না রে জানোয়ার। রিল্যাক্স, রিল্যাক্স ডার্লিং। ছোট, এই নে তোর রাহাত খরচ। এবার একটা সত্যি কথা বলতো, অনেক মেয়েকে তো তোরা ভোগ করেছিস, আজ হঠাৎ কদমকে কেন আমার কাছে নিয়ে এলি? আগে ম্যানেজার বাবু বললেন কদমকে স্যারের ঘরে ঢুকিয়ে দিতে পারলেই ক্ষিপ্ত গ্রামবাসীর হাতে আমি মারা যাব, তাই না? আর তোরা এই চৌধুরী মিলাই রাজত্ব করবি, তাহলে তুই কি করলি? একটা জ্যান্ত মানুষকে তুই মেরে ফেললি শয়তান। আরে ওর জন্য তুমি দুঃখ করো না সোনা আমার। হ্যাঁ, তুমি এসো এসো আমার। শেষ করে দিয়েছি, এবার এবার আমি এখান থেকে পালিয়ে যাব। নিলে না, এমন যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এমন যে নিঠুর বন্ধু জানা ছিল না। নিলে না, নিলে না, এমন যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এমন যে নিঠুর বন্ধু জানা ছিল না। না, ওটা ছিল নকল পিস্তল। হবে, কিন্তু আমি মরবো না। তোর এত বড় বাপ পরান্ত, তবে আইরে শয়তানে, তোর ইজ্জতকে আজ আমি একেবারে অক্টোপাসের মতো চুষে নেবো। কে বাবা, এই বদ্ধ ঘরের মধ্যে ভালুকের মতো হাসছো? এটা কি আফ্রিকার জঙ্গল পেয়েছো? দাদা, আপনি আমাকে বাঁচান, বাঁচান। কেন? ওই জানোয়ারটা আমাকে ছিঁড়ে খেতে চেয়েছিল, এই তো ওটাই তো জানোয়ারের ধর্ম রে কদম। দেবদাস, তুই কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। না, এখনো ছাড়াইনি। ছাড়ালে আর একটা বিপ্রদাস চৌধুরী হয়ে যেতাম। হোয়াট ডু ইউ মিন? নিজের হাতে যে পাপ করেছো
তাকে আর খুঁচিয়ে তুলতে চাইছো কেন? তোমার অন্যায় আর পাপের প্রতিবাদ করে মেজদা বিপ্রদাস চৌধুরী সে যে কোথায় হারিয়ে গেছে সেটা তুমি আমাকে কোন জাদু মন্ত্র বলে ভোলাবে? তাই নাকি? তাহলে তুইও তোর মেজদার পথে যা। মাটির নিচে আমি ঢুকে দেবো তোকে আজকে। কাঁদিস নে বউ, কাঁদিস নে। তোর গায়ে হাত দেওয়ার সাজা আজ ওকে পেতেই হবে। তোমার পূর্ণ হয়েছে ধর্মদাস চৌধুরী, তাই গায়ের বুকে বাস করে গায়ের মেয়েদের ইজ্জত নিয়ে তুমি ছেড়ে খেলা শুরু করেছো। কই না তো, আমি তো কদমকে। মিথ্যা কথা বললে তোমার জিভটাই আমি কেটে নেব। তোমরা তোমরা আমাকে ভুল বুঝছো। না, ভুল আমরা বুঝি নাই বাবু, ভুল করেছি আগে তোর মতো কুকুরকে ঠাকুর ভেবে মাথায় তুলে রেখে। এখনো বুঝতে পারছো তো দাদা, পাপ আর পাপই কখনো পৃথিবীতে চিরস্থায়ী নয়। মানুষ হলে অবুঝতো, তাই ও জানবারের চেয়ে অধম, তাই মা বোনের কোনো জ্ঞান নেই ও শয়তানের। ধর্মদাস চৌধুরী, তোমার কুকর্মের হিসাবে গায়ের সকল মানুষ জেনে গেছে। তবু তবু ভূতপূর্ব জমিদার বংশের মানুষ হিসেবে এখানকার গ্রামবাসী তোমায় বারে বারে ক্ষমা করে এসেছে। এবারও তোমরা আমাকে ক্ষমা করে দাও ভাই। আমি প্রতিজ্ঞা করছি। না, প্রতিজ্ঞা নয়, শুধু মনে রেখো এখানের গরিব চাষিরা অতি সহজ সরল, কিন্তু তাদের আত্মসম্মানে ঘা পড়লে তারা কিন্তু অ্যাটম বোমার মতো ফেটে পড়তে জানে। সে তো অনেক পরের কথা, আজ ওকে আমি ছাড়বো গলাই। আজ চালা ভাই, আজ নয়, শুধু দেবদার মুখ চেয়ে আজ আমরা ওকে ক্ষমাই করে দিয়ে গেলাম। তবে তুমি মনে রেখো তোমার পিস্তল আমার হাতে রইল। দ্বিতীয় দিন এমন ঘটনা ঘটলে এই পিস্তলের গুলি তোমার বুকটাকে ঝাঁঝরা করে দেবে, ঝাঁঝরা। এসো এসো কালা ভাই। মনে রেখো এই যুগের কংসরাজ, দেশের মানুষ তোমাকে ক্ষমা করলেও আইন তোমাকে ছাড়বে না, তোমাকে বধিবে যে এই গোকুলে বাড়ি ছেড়ে। না রে মূর্খ, এই ধর্মকে বিনাশ করা এত সহজ নয়। আমি ধর্মদাস, সবাই আমার কৃতদাস। বাবা বলে ভগবান, ভাই বলে শয়তান, আমি তোদের কাছে মৃত্যুবান। এসে গেছে, এসে গেছে আমার তুরুপের তাস, ইস্কাবনের বিবি। তা হঠাৎ তপেন্দুর খোঁজে ওই মোরা গাছে তুমি নৌকা বেঁধেছ বুঝি? তাহলে তো দেখছি তুমি সোনা গাছের দানা কাটা পুরি। ধর্মদাস চৌধুরী, বাবা বাবা সোনা, আরে নামটা তো তুমি মনে রেখেছো সুন্দরী। আরে রাখবেই তো, রাখবেই তো। আমি তো তোমার প্রথম ভ্রমণ। এবার এসো এসো সুন্দরী, আমার বুকে ঝাঁপিয়ে পড়বে। খবরদার, খবরদার, একদম এই গ্যাস ফেলে বলছি, নাহলে কিন্তু আমি চিৎকার করবো। আর এগোনো চেষ্টা করলে আমি পিস্তলের গুলি কিন্তু স্যার। কে? আরে তপেন্দু। আর তার গুলি চালাতে হবে, গুলি চালাতে হবে কেন? হ্যাঁ, তুই ওকে সোনাগাছিতে 50,000 টাকা বিক্রি করবে। শোন, আমি তোকে না 1 লাখ টাকা দেবো, তুই ওকে আমার কাছে দিয়ে দে। আমি তোমার মতো দুপে জানার নয় ধর্মদাস চৌধুরী। বাবা, তুমি সাধু সাজতে চাইছো, তাহলে তুমি ওকে কলকাতায় বিক্রি করবে। চলে এসো প্রতিমা, জানো না কপাল থেকে
নিয়ে গিয়ে আমাকে বিক্রি করে দেবে, তাই না? হাত ছাড়ো, ছাড়ো বলছি। তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না, তোমরা একটা জানোয়ার, জানোয়ার, কাউকে বিশ্বাস করি না। দেখলে তো তপেন্দু, প্রতিমা তোমাকে বিশ্বাস করে না, তাই তুমি ওই স্বর্গের পথে। প্রতিমা, প্রতিমা, তুমি তোমার দেবতুল্য স্বামীর কাছে ফিরে যাও। ওই শয়তানটার কোথায়? আমি তোমার ঘর ভেঙেছি। তুমি আমায় ক্ষমা করো প্রতিমা, তুমি আমায় ক্ষমা করো। তপেন্দু, আরে ওকে আমি খুন করতে যাব কেন? আরে খুন করছো তুমি। আরে খুন হাতে, ছুরি হাতে না বললে কি হয়? আমি খুন করিনি। কি প্রতিমা তুমি এখানে? শোনো, পুরনো প্রেমের প্রদীপ জ্বালাতে তোমার কাছে তো এসেছিল, কিন্তু এক ফুল দোমালি যা হয় অবস্থা আর কি, শেষে তুমি তপেন্দুকে খুন করে বসলে। এখানেই ফুল স্টপ। তোমার ছুরি এখন আমার হাতে। যদি বাঁচতে চাও, তপেন্দুকে নিয়ে তুমি নদীর জলে ফেলে দিয়ে মনে রেখো। ধর্মদাস চৌধুরী, তুমি মনে রেখো, আমি যদি কোনোদিন একবার বেঁচে আসতে পারি, সেদিন তোমার আমি সত্য জবাব দেব, সত্য জবাব দেব। বিয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো বলিতে পারি? অদীপ হিংসা মানবিকতার কেউ হয়, স্বজন হারানো মহাশ্মশানে চিতা তোমার আমি তুলব, চিতা আমি তুলব। আমি ধরব সবাই বলবো দাস, বাবা বলে ভগবান, ভাই বলে শয়তান, আর আমি তোদের কাছে তোমার। না না মা, আমি বিশ্বাস করতে পারছি না ঠাকুরপার মতো দেব শিশু ছেলেকে ছেড়ে প্রতিমা কিনা। শুধু ছেড়ে যাওয়া নয় বৌমা, ওর উপর যে কত মানুষের নির্যাতন চলেছে তা ঈশ্বরই জানে। জিজ্ঞাসা করলে সবকিছু হেসে উড়িয়ে দেয়। ওটাই তো ঠাকুরপার মহৎ গুণ মা, কোনো দুঃখ কষ্ট যেন ওকে স্পর্শ করতে পারে না। অথচ তুমি দেখো বৌমা, একজন অসহায় গরিব চাষির মেয়ে হয়ে প্রতিমা ওর উপর যে মানসিক নির্যাতন করেছে তা ভগবানই জানে। বাইরের জগৎটা তো সে চেনে না মা, চিনলে ঘর থেকে বাইরে যেত না। কয়েকটা দিন যেতে দিন, দেখুন ঠিক আপনার পায়ে এসে আশ্রয় চাইবে। এ সময় আবার কে কি চাইতে এলো মা? আজ যে মাঠ থেকে মা লক্ষ্মী পৌষ আসছে, বাড়িতে আমার লক্ষ্মীর হাতে রান্নার পায়েস ধরো মা ধরো। এই গোবিন্দভোগ চাল দিয়ে বেশ ঝুমিয়ে রাঁধো তো মা, ভালো করে পায়েসটা তৈরি করো। দিন বড়দা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভাতটা নামিয়ে পায়েসটা চাপিয়ে দিচ্ছি। আজ কতজন মুনিশ আমার বাড়ি খাবে বড়দা? শুধু কি মুনিশ বৌমা, হ্যাঁ সবাইকে ধরে ধরে নিয়ে 80-90 জন তো হবে। আজকের এই আনন্দের দিনে হদু বগাটা যদি বাড়িতে থাকতো। থাক দাদা, এই জন্মদিনের দিন ওর কথা মনে করে আর দুঃখ পাওয়ার দরকার নেই। বৌমা আপনি বসুন, আমি আপনার জন্য জল আনছি। ঠিক আছে বৌমা, ঠিক আছে। এই হতভাগাটার জন্য আজ লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটার মুখটা যেন কালি পড়ে গেছে, আর আর গৌরবটা যেন মনমরা হয়ে। সবই যে আমাদের অদৃষ্ট বাবা। মা না হলে তোর মতো বড় ছেলে যে বাড়ির কর্তা, যে বাড়ির খুশির চাঁদে আজ অমাবস্যার অন্ধকারে ঢেকে দেবে কেন? মা, যে ছিল এবারের খুশির তুফান, সেই সৌরভের চোখ মুখে আজ হাজারো যন্ত্রণা থাকলেও সে তো তোমার মধ্যেই আছে বর্দা। তাই আমার কথা না ভেবে তুমি মেজদার কথা ভাবো। মেজদা, হ্যাঁ। মেজদা মানে আমার সৌরভ? হ্যাঁ। কেন কেন রে ভাই কেন? শয়তান কি হয়েছে? শয়তান ধর্মদাস চৌধুরীর চক্রান্তে একজোড়া খুনের দায়ে জেল হাজতে বন্দী। গৌরব! এমনটা যে একদিন
ঘটবে আমার জানা ছিল মা। বৌদি, আমার সন্তান বর্দা আমাকে কোনোদিন সুখী হতে দেয়নি, আজও দেবে না মা, দেবে না। বৌমা কেঁদো না। বর্দা, সংসারে তো ঝড় ঝঞ্ঝা থাকবে, তাকে শক্ত হতে মোকাবিলা করার জন্য আমি তো আজও বেঁচে আছি বৌমা। কিন্তু আমি তো আজও বেঁচে আছি। কিন্তু বর্ধা, 1 লক্ষ টাকা জামিন দিতে না পারলে যে। দেব ভাই দেব, বড়দা? ওই 1 লাখ টাকা জামিন দিয়ে। কিন্তু এত টাকা তুই কোথায় পাবি? মাগো, হতভাগাটা তার অংশের জমি জমা সব কিছু বিক্রি করে দিলি। রবি। আমি তো আমার অংশটা বিক্রি করি না মা। রবি, না বর্দা না, ওই বেঈমান ভাইয়ের জন্য আপনি। প্রয়োজন হলে আমার সব কিছু জমি বাস্তু ভিটি বড়দা? আমি সব কিছু বড়দা? বিক্রি করে বর্ধা, আমি গাছতলায় থাকবো বৌমা। বর্ধা, তবু আমার বাড়িতে ওই দুটো মা কাঁদবে, আর আমি সেই মায়েদের বড় ছেলে হয়ে আর এক মায়ের কথাও যে আপনাকে চিন্তা করতে হবে বড়দা। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি। ওঠো পলাশ, ওঠো। কি হয়েছে আমাকে খুলে বলো তো পলাশ। তবে কি প্রতিমা ওই শয়তান ধর্মদাস চৌধুরী ধর্মদাস চৌধুরী? আর তার ম্যানেজারের কুমন্ত্রণায় পড়ে বোনটা আমার ও বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি কি বলছো পলাশ? হ্যাঁ বড়দা, কি বলছি, শয়তানদের কুমন্ত্রণায় পড়ে বোনটা আমার হারিয়ে যেতে পারে না পলাশ, হারিয়ে যেতে পারে না। সে শুধু তোমার বোন নয়, ও যে ঠাকুর বংশের ছোট বউ। মা, বৌমা, পলাশ চলো আমরা সবাই যাই এখন প্রতিমার খোঁজে। অন্ধকার ঘরের মধ্যে আমার না দম পুরো আটকে আসছে, আর তথ্য করার একটা পথও খোলা নেই। শয়তানগুলোর প্রলোভনে পড়ে সংসারে দেবতার মনে মানুষগুলোকে ঠকিয়ে এসে বেরিয়ে আসার প্রতিফলন আমি হাতে নাতে পাচ্ছি। হে ঈশ্বর, তুমি আমার মৃত্যু দিয়ে এই ঘৃণ্য যন্ত্রণা থেকে মুক্তি দাও ঠাকুর, তুমি আমাকে মুক্তি দাও। না, তোমাকে আমি মুক্তি দেব না। অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ভালোবাসা লুকিয়ে আছে, তাই তোমাকে আমি না, খবরদার, খবরদার, সাবধান বলছি, আর এক পাও এগিয়ে আসবে না। না, তোমার কথা মতো আমি এগিয়ে যাইনি। আজ যখন পেয়েছি তখন আমি এগিয়ে যাব। ছেড়ে দাও, ছেড়ে দাও। না, তোকে আমি কিছুটাই ছাড়বো না রে। তোমার পাপের ষোলকলা পূর্ণ হবে কি করে? আবার তুই এখানে এসেছিস কেন? চলে যা, চলে যা এখান থেকে। নইলে আমার অবস্থা মেজদার মতো করবে, তাই তো? তাই করবো রে জানোয়ার। এই সুযোগ আমি ওগো, তুমি এসেছো, ওগো, তুমি এসেছো। আমি ভুল করেছি গো, আমার সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি, আমি জানি সেই ভুলের কোনো ক্ষমা হয় না, তুমি আমার পায়ে এসে ক্ষমা করো। ক্ষমা করার আমি কেউ নই প্রতিমা। আমার ক্ষমা তুমি এমনি পাবে যদি যদি বর্ধার মা তোমায় ক্ষমা করে। স্বামী, খবরদার! কাউকে আমি বাঁচতে দেব না। তোদের সবাইকে খুন করে আমি এখান থেকে পালিয়ে যাব। আমি এখান থেকে পালিয়ে যাব। সুযোগ তুই পাবি না রে জানোয়ার। নিজের ভাইকে খুন করেছিস, অপেন্দুকে খুন করেছিস, আজ তোকে আমি একেবারে শেষ করে ফেলবো। অপরাধ স্বীকার করো ধর্মদাস চৌধুরী। তুমি তোমার নিজের মুখে বলো তোমার কুকীর্তির ইতিহাস। কেমন করে তুমি পলাশ দয়ের গায়ের সর্বনাশ তুমি করলে? না, আমি কোনো অপরাধ করিনি। আমার নিজের বংশের হিত গৌরবকে ফিরিয়ে আনার জন্য আমি যা করেছি ঠিক করেছি। এবার পুলিশ অফিসারকে আসতে সময় দাও। প্রয়োজন হবে না। হ্যাঁ সুনীল স্যার, বাবু, অ্যারেস্ট হিম। হ্যাঁ স্যার, এগুলোকে সবগুলোকে এখান থেকে হটিয়ে দাও। প্রয়োজনে গুলি চালিয়ে লাশের পাহাড় তৈরি করে দাও। আমি কালি করার বুঝনি, তার আর প্রয়োজন হবে না। সুনীল বাবু, অ্যারেস্ট হিম। তার মানে কে কে আপনি? উনি সিআইডি
অফিসার ভারত ভূষণ চ্যাটার্জি। আপনার মেজো ভাই দেবপ্রকাশ বাবু খুন হওয়ার অপরাধে সেটা আমি তদন্ত করতে এসে কলকাতা থেকে এসেছিলাম। আগুন নিয়ে খেলা করতে যেও না। মনে রাখো গ্রামবাসী কিন্তু তোমার ঘরটা ঘিরে ফেলেছে। আমার সামান্য নির্দেশ পেলে এখন তোমার পাপ করি চৌধুরী বেলা ধ্বংস হয়ে যাবে। না, আমাকে এত ধ্বংস করা সহজ নয় রে রবি ঠাকুর। তার আগে তোকে এই পলাশ জগার গাকে কলুষ মুক্ত করতে আর এই নারীর লাঞ্ছনার প্রতিশোধ নিতে এই ত্রিশূলই হোক